আজ আমরা বাংলা সাহিত্যের এমন একজন বেপরোয়া, আপোষহীন অথচ প্রতিভাবান লেখকের জীবন কাহিনী শোনাব, যার জীবনটা ছিল তার উপন্যাসের মতোই নাটকীয় আর বর্ণময়। পরিবারের চোখে তিনি ছিলেন প্রবলেম চাইল্ড। কৈশোরেই বয়সে বড় এক ডিভোর্সি মহিলাকে বিয়ে করে শুরু করেছিলেন বস্তির জীবন। জীবিকার জন্য কখনো ডিম বিক্রি করেছেন, কখনো চটকলে করেছেন দিনমজুরের কাজ। কিন্তু এই বাউন্ডুলের জীবনই তাঁকে দিয়েছিল সমাজের গভীরতম স্তরকে চেনার বিরল অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা কথা বলছি কিংবদন্তি সাহিত্যিক সমরেশ বসুকে নিয়ে, যার কলম থেকে বেরিয়ে এসেছে বাংলা সাহিত্যের অন্যতম সেরা গোয়েন্দা চরিত্র গোগোল। আবার তিনি কালকুট ও ভ্রমর ছদ্মনামে সৃষ্টি করেছেন দার্শনিক গভীরতার অসংখ্য লেখা। কি ছিল এই অদ্ভুত মানুষটির মধ্যে, যা তাকে টেনে নিয়ে গিয়েছিল সাহিত্যের চূড়ায়? কিভাবে জীবনের প্রতিটা কঠিন অভিজ্ঞতা তাঁর লেখার রসদ জুগিয়েছিল? চলুন, আজ আমরা সেই অসাধারণ লেখকের এক অসাধারণ জীবনী শুনব। তাঁর গল্প আপনাকে চমকে দেবে আর ভাবাবে প্রতিভা কিভাবে সব প্রতিকূলতা জয় করে। বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে যেসব গুণী ব্যক্তিত্বদের লেখনের দ্বারা, তাঁদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য লেখক হলেন সমরেশ বসু। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যিক হিসাবে 100টিরও বেশি উপন্যাস ও 200টিরও বেশি ছোট গল্প লিখেছেন তিনি। ছোটদের জন্য তাঁর সৃষ্টি খুদে গোয়েন্দা চরিত্র গোয়েন্দা গোগোল বাংলা গোয়েন্দা গল্পের এক অনন্য সাধারণ সৃষ্টি। শুধু স্বনামে নয়, লিখেছেন কালকুট ও ভ্রমর ছদ্মনামেও। কট্টর বামপন্থী সমরেশ বসুর রচনায় বারবার ফিরে এসেছে মেহনতি মানুষের সংগ্রামের কাহিনী। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত হয়েছেন আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কারে। 1924 সালের 11ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের রাজনগর গ্রামে সমরেশ বসুর জন্ম হয়। সমরেশ বসুর পিতৃদত্ত নাম সুরতনাথ বসু, তাঁর বাবার নাম মোহিনী মোহন বসু এবং মায়ের নাম শৈবলিনী বসু। ছোটবেলা থেকে সমরেশের লেখাপড়ায় আগ্রহ ছিল না, কিন্তু লেখাপড়া বাদে আর সকল কিছুতেই তাঁর ছিল অতি উৎসাহ। সাঁতার কাটা, বাঁশি বাজানো, থিয়েটার করা, ছবি আঁকা সব কিছুতেই তিনি ছিলেন পারদর্শী। তাঁর এই বাউন্ডুলে স্বভাবের জন্য সমরেশের বাবা তাঁকে নৈহাটিতে বড়দার কাছে পাঠিয়ে দেন লেখাপড়া করার জন্য। কিন্তু এখানে এসেও বিশেষ কিছু লাভ হয়নি। কিছুদিন স্কুলে ভর্তি হওয়ার পরে আবারও লেখাপড়া থেকে দূরে পালাতে চাইতেন তিনি। সমরেশের দাদা মন্মথ বসু তাঁর এই বাউন্ডুলে স্বভাবের জন্য তাঁকে বলতেন প্রবলেম চাইল্ড। ক্লাস 10 অবধি পড়াশোনা করার পরে হঠাৎ করেই বিয়ে করে বসেন তাঁর চেয়ে বয়সে বড় ডিভোর্সি গৌরী দেবীকে। নৈহাটি থেকে শ্যামনগর ও জগদ্দলের মাঝখানে আঁটপুর নামে একটি আধাবস্তি অঞ্চলে সংসার জীবন শুরু করার পরে এক ভিন্ন ধরনের জীবনযুদ্ধের শরিক হন তিনি। সংসার চালানোর জন্য কখনো তিনি ডিম বিক্রি করেছেন, কখনো চটকলে দিনমজুরের কাজ করেছেন। তাঁদের 4 সন্তানের মধ্যে সাহিত্যিক নবকুমার বসু অন্যতম। পরবর্তীকালে সমরেশ বসু নিজের ছোট শালিকা ধরিত্রী দেবীকে বিবাহ করেছিলেন। 1943 সালে ইছাপুরের বন্দুক কারখানায় চাকরি পান তিনি। এখানে 1949 সাল অবধি তিনি কর্মরত ছিলেন। ইছাপুরের বন্দুক কারখানায় চাকরি পান তিনি মূলত তাঁর আঁকার পারদর্শিতার কারণে। এখানে তাঁর সাথে পরিচয় হয় সত্যপ্রসন্ন দাশগুপ্তের এবং তাঁর হাত ধরেই সমরেশ কমিউনিস্ট ভাবধারায় প্রভাবিত হন এবং কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। 1944 সালে তিনি ও তাঁর স্ত্রী কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করে চেনা গণ্ডির বাইরে গিয়ে নানা মানুষের সাথে তাঁর পরিচিতির বিস্তার ঘটান, যা পরবর্তীকালে তাঁকে লেখক হিসাবে সমৃদ্ধ করে তুলতে বিশেষ ভূমিকা নিয়েছিল। সমরেশের রাজনৈতিক জীবন তাঁকে খুব কাছ থেকে সাধারণ মেহনতি মানুষের লড়াইকে চিনতে সাহায্য করেছিল, যে কারণে তাঁর বেশিরভাগ গল্পে এই শ্রমিক মেহনতি মানুষের সংগ্রামের কাহিনী দেখতে পাওয়া যায়। 1949 সালে ভারতে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে সমরেশের জেল হয়। পরবর্তীকালে আকস্মিক বোমা বিস্ফোরণে সত্যপ্রসন্ন দাশগুপ্তের মৃত্যু তাঁকে ভীষণ মর্মাহত করে। পরবর্তীতে পার্টির সঙ্গে তার যোগাযোগ ছিল ঠিকই, কিন্তু অন্তরঙ্গতা কমে এসেছিল। জেলে বসেই তাঁর চারপাশের মানুষজনকে নিয়ে তিনি লেখেন
উত্তরঙ্গ উপন্যাসটি। 1951 সালে জেল থেকে বেরিয়ে ইছাপুর বন্দুক কারখানার চাকরিটি হারান তিনি। চাকরি হারিয়ে এই সময়ে স্ত্রী গৌরী বসুর অনুপ্রেরণায় লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। নৈহাটির আধাবস্তির টিনের ঘরে বসে তিনি একের পর এক কালজয়ী সৃষ্টি করে গেছেন। তার প্রথম উপন্যাস নয়নপুরের মাটি, যা তিনি মাত্র 21 বছর বয়সে লেখেন। এই উপন্যাসটি পরে পরিচয় পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। কিন্তু সমরেশের প্রথম প্রকাশিত উপন্যাস উত্তরঙ্গ। 1946 সালে তার প্রথম সামাজিক ছোটগল্প আদাব প্রকাশিত হয় পরিচয় পত্রিকায়। দেশভাগের আগে হিন্দু মুসলমানের দাঙ্গা সাধারণ মেহনতি মানুষদের মধ্যে কী প্রভাব ফেলেছিল তাই এই গল্পের বিষয়বস্তু। এই গল্পে মানবিক দিকটি বেশি করে উন্মোচিত হয়েছে। এরপর থেকেই একের পর এক তার উপন্যাসগুলি প্রকাশিত হতে শুরু করে। 1952 সালে প্রকাশিত হয় বিটি রোডের ধারে, 1953 সালে শ্রীমতী ক্যাফে, 1957 সালে গঙ্গা, 1957 সালে ত্রিধারা, 1960 সালে বাঘিনী, 1966 সালে তিন ভুবনের পাড়ে, 1977 সালে মহাকালের রথের ঘোড়া ইত্যাদি। তাঁর উপন্যাসগুলিতে শ্রমিক ও মেহনতি মানুষের কথা, গ্রামীণ জীবনের কথা সামাজিক প্রেক্ষাপটে পরিবেশিত হয়েছে। সামাজিক গল্প ছাড়াও রাজনৈতিক গল্প এবং যৌনতা তাঁর গল্পে সুনিপুণভাবে স্থান পেয়েছে। 1967 সালে সমরেশের উপন্যাস প্রজাপতিকে অশ্লীলতার দায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সময় বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসু তার পাশে দাঁড়ান। 1985 সালে সুপ্রিম কোর্টের রায় উপন্যাসটি সমস্ত দোষারোপ থেকে মুক্ত হয়। বড়দের পাশাপাশি তিনি ক্ষুদে পাঠকদের জন্য রচনা করেছেন। ছোটদের জন্য তাঁর অন্যতম সৃষ্টি গোয়েন্দা গোগল চরিত্রটিকে তিনি প্রথমবার প্রকাশ করেন শুকতারা পত্রিকায়, যা পরবর্তীকালে ধারাবাহিক হিসাবে শুকতারায় প্রকাশিত হয়। পরবর্তীকালে এই ক্ষুদে গোয়েন্দার 19টি গল্প নিয়ে প্রকাশিত হয় গোগল অমনিবাস। এই গল্পগুলির মধ্যে অন্যতম আয়না নিয়ে খেলতে খেলতে, অদৃশ্য মানুষের হাতছানি, গোগল কোথায়, গোগলের কেরামতি, রত্ন রহস্য ও গোগল, ইঁদুরের খুটখাট, মহিষমর্দিনী উদ্ধার, পশ্চিমের বারান্দা থেকে, টেলিফোনে আড়ি পাতার বিপদ ইত্যাদি। পৌরাণিক চরিত্র অবলম্বনে শাম্ব সমরেশের অমর সৃষ্টি। এই উপন্যাসটি তিনি কালকুট ছদ্মনামে লিখেছিলেন। কালকুট কথাটির অর্থ বিষ। প্রতিনিয়ত সমস্যার সাথে লড়াই করতে গিয়ে সাধারণ মানুষের জীবন বিষতুল্য দুর্বিষহ হয়ে ওঠে। এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি খুঁজে অমৃতের সন্ধানের জন্য তিনি কালকুট ছদ্মনামে লিখতে শুরু করেন। মূলত পৌরাণিক চরিত্র হলেও বাস্তবে নিজের চোখের সামনে দেখা রোগ জর্জরিত শিশুর যন্ত্রণাকে এই উপন্যাসের মাধ্যমে ব্যক্ত করেছেন তিনি। এরই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া, মানসিকভাবে দুর্বল ও অবসাদগ্রস্ত ব্যক্তিদের মনের জোর বাড়ানোর পথও তিনি দেখিয়েছেন এই উপন্যাসের মধ্যে দিয়ে। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1978 সালে দেশ পত্রিকায়। এর ঠিক 2 বছর পরে 1980 সালে উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়। কালকুট ছদ্মনামে প্রকাশিত সমরেশ বসুর উপন্যাসগুলি হল অমৃতকুম্ভের সন্ধানে, কোথায় পাবো তারে, ঘরের কাছে আরশিনগর, চলমন রূপনগরে, অমৃত বিষের পাত্র, জ্যোতির্ময় শ্রী চৈতন্য ইত্যাদি। ভ্রমর ছদ্মনামে সমরেশ বসু রচিত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল যুদ্ধের শেষ সেনাপতি, প্রভু কার হাতে তোমার রক্তে, প্রেম কাব্য রক্ত। এই 3টি উপন্যাসই শারদীয় প্রসাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তিনি শেষ জীবনে রামকিঙ্কর বেইজের জীবন নিয়ে দেখি নাই ফিরে উপন্যাস লেখার কাজ শুরু করেছিলেন। তার মাত্র কয়েকটি কিস্তি দেশ পত্রিকায় প্রকাশিত হয়, বাকিগুলি থেকে যায় অসমাপ্ত। সমসাময়িক বিশিষ্ট চিত্র পরিচালক এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে ছিল তাঁর সুসম্পর্ক। সমরেশ বসুর বিভিন্ন গল্প ও উপন্যাস নিয়ে চলচ্চিত্র হয়েছে। টেলিভিশনেও বিভিন্ন ধারাবাহিক হয়েছে তাঁর উপন্যাসগুলিকে কেন্দ্র করে। 1963 সালে চিত্র পরিচালক তপন সিনহা নির্মাণ করেন সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে নির্জন সৈকতে। 1969 সালে আশুতোষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ও সৌমিত্র চট্টোপাধ্যায়, তনুজা এবং রবি ঘোষ অভিনীত তিন ভুবনের পাড়ে চলচ্চিত্রটি একটি জনপ্রিয় সিনেমা। 1974 সালে অরবিন্দ মুখোপাধ্যায় সমরেশ বসুর মৌচাক উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন,
যা সেই সময় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। বিখ্যাত পরিচালক গুলজার তাঁর দুটি গল্প নিয়ে ছবি করেছিলেন। পথিক গল্পটির অনুকরণে কিতাব এবং অকাল বসন্ত উপন্যাস অবলম্বনে তৈরি করেন নমকিন। গুলজারের তৈরি টেলিসিরিয়াল কিরদারে সমরেশের গল্প আদাব স্থান পেয়েছিল। 1984 সালে গৌতম ঘোষ তৈরি করেন হিন্দি সিনেমা পার, যা সমরেশের পারি গল্পের ওপর নির্মিত। 2006 সালে পরিচালক সুব্রত সেন ছবি করেছিলেন বিবর উপন্যাসটি নিয়ে। 2013 সালে পরিচালক অরিন্দম দে গোগল অমনিবাস থেকে সোনালী পাহাড়ের রহস্য গল্পটি নিয়ে গোয়েন্দা গোগল নামে সিনেমা করেছিলেন, যেখানে গোগলের নাম ভূমিকায় দেখা যায় অভিনেতা অভিজিৎ ঘোষকে। গোগল সিরিজের আরও একটি ছবি হয় 2014 সালে, গোগলের কীর্তি। এটি পরিচালনা করেন পম্পি ঘোষ মুখার্জি। শ্রীমতী ক্যাফে উপন্যাসের জন্য 1959 সালে আনন্দ পুরস্কার পান তিনি। শাম্ব উপন্যাসটির জন্য 1980 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান সমরেশ বসু। 1983 সালে গুলজারের তৈরি সিনেমার নমকিনের জন্য সেরা গল্পকার হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। দেখি নাই ফিরে উপন্যাসের জন্য 1993 সালে পান মরণোত্তর আনন্দ পুরস্কার। 1988 সালের 12 মার্চ 67 বছর বয়সে সমরেশ বসুর মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।